প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। সামনের দিনগুলো তোমাদের সুন্দর কাটবে। তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি তোমার পরিবার, রাষ্ট্রকে সুরক্ষিত রাখবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ, তোমাদের আমাদের চলমান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিবিএ থার্ড ইয়ার আরে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংকিং অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টিং এই বিষয়ের উপরে কমার্শিয়াল ব্যাংকিংয়ের যে ফাংশনস অ্যান্ড সার্ভিস যেগুলো আছে সেই বিষয়ের উপরে আমি একটু আলোকপাত করব। তোমরা জানো ইতিমধ্যে আমি এই টপিকের উপরে দুটা ক্লাস নিয়েছি এবং গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে কমার্শিয়াল ব্যাংক যে সেবাগুলো দিয়ে থাকে বিশেষ করে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে, সেই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এলসি বা লেটার অফ ক্রেডিট একটা গুরুত্বপূর্ণ কাজ এই বাণিজ্যিক ব্যাংক সমাধান করে থাকে। তো গত ক্লাসে আমি তোমাদের এলসি সম্বন্ধে জাস্ট এলসি কি জিনিসটা বলেছিলাম এবং সেই এলসির আজকে বা সামগ্রিক যে কর্মকাণ্ড, একটা এলসি কিভাবে ওপেন থেকে শুরু করে বা এটা ফিনিশিং পর্যন্ত আসে সেই সম্পর্কে আমি আজকে তোমাদের একটু ডিটেল বলবো, যেটা তোমাদের বাস্তব জীবন হয়তো কাজে লাগবে। তো আশা করছি তোমরা পুরো সময়টা ধরে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো যেহেতু বলছিলাম যে বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাগুলো পালন করে তার মধ্যে লেটার অফ ক্রেডিট, প্রত্যয়নপত্র বা এলসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাণিজ্যিক ব্যাংক। তোমরা জেনে থাকবে যে বাণিজ্যিক ব্যাংকগুলো এই এলসি খোলার জন্য বিভিন্ন রকম তোমার আনুষ্ঠানিকতা পালন করতে হয়। একজন ব্যবসায়ী, গত ক্লাসে বলেছিলাম যে দেশের মধ্যে যত বড় বা শিল্পপতি হোক বা যত ধনী লোকই হোক না কেন, তাকে কিন্তু বিদেশে যখন সে বাণিজ্য করবে বা ইম্পোর্ট করবে তখন কিন্তু তাকে এই ব্যাংকিং চ্যানেলেই এই কাজটা সমাধান করতে হয়। তাহলে একটা ব্যাংকে এলসি খোলার জন্য কি কি করণীয় সেটা আমি এখন সংক্ষেপে তোমাদের বলবো। তাহলে এলসি হলো, আমি আগেই বলেছিলাম যেটা হলো একটা প্রত্যয়নপত্র, যেটা ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে, অর্থাৎ এখন দুটো পার্টি, একটা হলো আমদানিকারক, একটা হলো রপ্তানিকারক। তাহলে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে একটা প্রত্যয়নপত্র ইস্যু করে, যে প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক ওই রপ্তানিকারককে আশ্বস্ত করে যে আমি আমদানিকারকের পক্ষে তোমার যত পাওনা আছে সবগুলো আমি কি করব, পরিশোধ করে দেব। তাহলে এই যে নিশ্চয়তা দেওয়া, এই নিশ্চয়তাটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র। আরেকটা কারণ হলো যে তোমার বিভিন্ন দেশ, বিভিন্ন মুদ্রা, এই যে মুদ্রার ভিন্নতা, এই ভিন্নতাগুলো কিন্তু তোমার একজন ব্যবসায়ীর পক্ষে পে করা সম্ভব নয়। সুতরাং তাকে এই ভিন্ন ভিন্ন মুদ্রা পরিশোধ করতে হলে তাকে অবশ্যই কি করতে হবে, এই ব্যাংকিং চ্যানেলে গিয়েই তার এই কাজটাকে সম্পূর্ণ করতে হয়। আর এই পুরো কাজটাই একটা বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত দক্ষতার সাথে করার চেষ্টা করে থাকে। তাহলে আমরা এত করে জেনে গেলাম যে লেটার অফ ক্রেডিট বা এলসি বলতে আমরা কি বুঝি। তাহলে লেটার অফ ক্রেডিট বা এলসি কিভাবে ওপেন করবে সেটা সম্বন্ধে আমি একটু ধারণা দিচ্ছি। তাহলে এই লেটার অফ ক্রেডিট বা এলসি ওপেন করতে হলে একজন আমানতকারীর বা একজন ব্যবসায়ীর যে ব্যাংকের মাধ্যমে সে এলসি ওপেন করবে সেই ব্যাংকে তার কি থাকতে হবে, একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা চলতি হিসাব, আমি আগেও বলেছিলাম একটা চলতি হিসাব থাকতে হবে। সেই চলতি হিসাবের মাধ্যমে তাকে কি করতে হবে, এই এলসিটা ওপেন করতে হবে। এখন এই এলসি ওপেন করতে যেয়ে ব্যবসায়িক যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার সেগুলো অবশ্যই কি করতে হবে, ব্যাংকে সাবমিট করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা কি, ট্রেড লাইসেন্স, অর্থাৎ তাকে একটা ব্যবসায়িক নিবন্ধন অবশ্যই কি করতে হবে, ওই এলসি খোলার আগে তাকে কি করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি যে দেশ থেকে সে পণ্যগুলো নিয়ে আসবে সেই দেশের ইন্ডেন্ট বা প্রফর্মা ইনভয়েস
যেটা আমরা বলি সেটাকে কি করতে হবে, তার জমা দিতে হবে। তাহলে ইন্ডিয়ান বা প্রোফার্মা ইনভয়েস বলতে আমরা কি বুঝি আমরা একটু বর্ণনা করে নেই। তাহলে প্রোফার্মা ইনভয়েস হলো ওই রপ্তানিকারকের পক্ষে যে দেশ থেকে দেশে পণ্য রপ্তানি করবে, দ্যাট মিনস আমদানিকারকের দেশে ওই রপ্তানিকারকের যদি কোনো এজেন্ট রপ্তানিকারকের পক্ষে কোনো ইনভয়েস ইস্যু করে, সেটাকে বলা হয় প্রোফার্মা ইনভয়েস। আমি পরিষ্কার করার জন্য আরেকবার বলছি যে রপ্তানিকারকের পক্ষে রপ্তানিকারকের কোনো এজেন্ট আমদানিকারকের দেশে বসে যদি সেখান থেকে ওই যে পণ্যগুলো আমদানি করবে সেই পণ্যের বিবরণ সম্বলিত যে চালান ইস্যু করে থাকে সেটাকে বলা হয় প্রোফার্মা ইনভয়েস। আর ইন্ডেন্ট হলো যদি রপ্তানিকারক নিজেই সরাসরি তার দেশ থেকে আমদানিকারকের দেশে আমদানিকারকের নিকট পণ্যের বিবরণ সম্বলিত বিবরণী পাঠায় বা চালান পাঠায়, সেটাকে বলা হয় ইন্ডেন্ট। তাহলে একটা ইন্ডেন্ট বা প্রোফার্মা ইনভয়েস নিয়ে ওই নিবন্ধন, ব্যবসায়িক নিবন্ধন নিয়ে ওই আমদানিকারক তার ব্যাংকে সে কি করবে, যাবে এবং বলবে আমি একটা কি করতে চাই, এলসি ওপেন করতে চাই এই প্রোডাক্টের জন্য। অর্থাৎ সে যদি চাল আমদানি করে অথবা মেশিনারিজ আমদানি করে অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ আমদানি করে অথবা অন্য যে কোনো প্রোডাক্ট আমদানি করে যেটা বাংলাদেশে আনা বৈধ এবং সেটা সেন্ট্রাল ব্যাংক কর্তৃক তালিকাভুক্ত, সেইটা যদি আমদানিযোগ্য হয়, বৈধ হয়, তাহলে অবশ্যই ওই ব্যাংক ব্যবসায়ীর অনুকূল, দ্যাট মিনস আমদানিকারকের অনুকূলে রপ্তানিকারকের পক্ষে কি করবে, একটা এলসি ওপেন করবে। তাহলে এখন আমরা আসি যে কি প্রক্রিয়া যাবে সেই জিনিসটা। আমরা এখানে কয়েকটা ব্যাংকের দেখতে পাচ্ছি, একটা ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক অথবা নেগোশিয়েটিং ব্যাংক, এন্ড দেন হলো রিইম্বার্সিং ব্যাংক। এখন ইস্যুইং ব্যাংক বলতে আমরা কি বুঝি? তাহলে ইস্যুইং ব্যাংক হলো আমদানিকারক যে ব্যাংক থেকে এলসিটা রপ্তানিকারকের উদ্দেশ্যে প্রেরণ করবে সেই ব্যাংকের হলো ইস্যুইং ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকে ধরে নিলাম মিস্টার এক্স হলো ইম্পোর্টার, মিস্টার ওয়াই এক্সপোর্টার। তাহলে মিস্টার এক্স ইম্পোর্টার আর মিস্টার ওয়াই হলো ইম্পোর্টার। তাহলে এই ক্ষেত্রে মিস্টার এক্স হলো ধরো বাংলাদেশি আর এটা হলো ধরে নিলাম আমরা হংকং। হলো বাংলাদেশ। তাহলে মিস্টার এক্স হলো একজন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশ ইম্পোর্টার, আর মিস্টার ওয়াই হলো এক্সপোর্টার, সেটা হলো হংকং এর অধিবাসী। তাহলে মিস্টার এক্স বাংলাদেশের পক্ষে কি নিয়ে আসবে, কিছু কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে আসবে। তাহলে মিস্টার এক্স এর কাজ হলো সে ইস্যুইং ব্যাংকে যাবে। তাহলে মিস্টার এক্স এর ব্যাংক হলো, এটা হলো মিস্টার এক্স এর ব্যাংক। মিস্টার এক্স এর ব্যাংক হলো ইস্যুইং ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক থেকে আমদানিকারক তার এলসিটা থ্রো করবে
এক্সপোর্টারের দেশে বা এক্সপোর্টারের কাছে, সেটা হলো ইস্যুইং ব্যাংক। তাহলে মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছ থেকে কি পেলো, একটা ইনভয়েস পেয়েছে বা পারফরম্যান্স, যেটা আমরা বললাম সেই পারফরম্যান্স পেয়েছে। সেই আলোকে এখন সে কি করবে, এক্সপোর্টারের কান্ট্রি থেকে তার কম্পিউটার অ্যাক্সেসরিজ গুলো নিয়ে আসবে। ধরে নিলে এর মূল্য হলো $1,00,000। $1,00,000 কি করবে, সে একটা এলসি ওপেন করবে। তাহলে মিস্টার এক্স এর কাজ হলো ইস্যুইং ব্যাংকে, ইস্যুইং ব্যাংক ধরে নিলাম এটার নাম হলো এবি ব্যাংক। এবি ব্যাংক তাহলে ইস্যুইং ব্যাংক হলো কি, এবি ব্যাংক। তাহলে এবি ব্যাংকের কাজ হলো ওই ইনভয়েসের আলোকে, প্রপার ইনভয়েসের আলোকে সে একটা এলসি তৈরি করবে। এলসি কিন্তু এখন বিভিন্ন কি ফর্ম করাই থাকে, সেই ফর্ম অনুযায়ী অ্যাজ পার ইন্ডেন্ট অথবা পারফরম্যান্স বেস অনুযায়ী তার যা যা দরকার সেই বর্ণনা সম্বলিত একটা ডকুমেন্টস সে কি করবে, তৈরি করে ওই এক্সপোর্টারের যে কান্ট্রি হংকং এ পাঠাবে। এখন ওই এক্সপোর্টার কিন্তু তার অ্যাডভাইজিং ব্যাংকের কথা বলে দিতে পারে, না বলে দিলেও এই ইস্যুইং ব্যাংক যে কোনো হংকং একটা ব্যাংকে কি করবে, বলে দিবে এই এলসিটা তুমি পাঠাও। তাহলে ইস্যুইং ব্যাংক এলসিটা যে ব্যাংকে পাঠালো ওই এক্সপোর্টারের কান্ট্রিতে, সেই ব্যাংকটাকে বলা হয় অ্যাডভাইজিং ব্যাংক। আমি বুঝাতে পারছি নিশ্চয়ই? অর্থাৎ ইস্যুইং ব্যাংক মিস্টার এক্স পক্ষে হংকং এর ব্যাংকে, যে কোনো ব্যাংক হতে পারে, এটা ইস্যুইং ব্যাংক সিলেক্ট করে দিতে পারে, অথবা ওই এক্সপোর্টার বলে দিতে পারে যে আমার এলসিটা এখানে পাঠাও, এই ব্যাংকে পাঠাও। তাহলে অ্যাডভাইজিং ব্যাংক হলো ইস্যুইং ব্যাংক যে ব্যাংকে তার এলসিটা থ্রু করবে, সেই ব্যাংকটাকে বলা হয় অ্যাডভাইজিং ব্যাংক। তাহলে অ্যাডভাইজিং ব্যাংক হলো জাস্ট কি করা, তার এলসিটাকে রেসপন্সিবল শুধু কিসের জন্য, অথেন্টিকেশন। অর্থাৎ এই যে এলসিটা ইস্যুইং ব্যাংক বাংলাদেশ থেকে আসলো, এই এলসিটা ঠিক আছে এবং এটা কোনো ফ্রড নাই, এটাকে শুধু অথেন্টিকেট করার কাজ হলো অ্যাডভাইজিং ব্যাংকের কাজ। এখন নেগোশিয়েটিং ব্যাংকটা কি? তাহলে অ্যাডভাইজিং ব্যাংক হলো এলসিটা ইস্যুইং ব্যাংক থেকে আসছে বা ইম্পোর্টার কান্ট্রি থেকে আসছে, সেইটা শুধু সে কি করা, অথেন্টিসিটি করা, তার রেসপন্সিবল ওই পর্যন্তই যে এলসিটা ঠিক আছে বা কোনো ফ্রড নাই, সেই কাজটা সে কি করবে, এই অ্যাডভাইজিং ব্যাংক কাজটা করবে। তাহলে অ্যাডভাইজিং ব্যাংক পরবর্তী যে কাজটা হলো, ওই এক্সপোর্টারের যে ব্যাংক বা এক্সপোর্টারকে সে খবর দিবে, সে নিশ্চয়ই পরিচিত থাকবে, ব্যাংকে জানাই থাকে। তাহলে এক্সপোর্ট খবর যে আপনার নামে একটা কি আসছে, একটা এলসি আসছে ফ্রম বাংলাদেশ। এখন এক্সপোর্টার ওই অ্যাডভাইজিং ব্যাংকে, অ্যাডভাইজিং ব্যাংকে ধরে নিলাম এটার নাম হলো এইচএসবিসি ব্যাংক, সরি। তাহলে এবি ব্যাংক এইচএসবিসি ব্যাংকে কি করলো, এলসিটাকে থ্রু করলো অ্যাডভাইজিং ব্যাংকে। এখন এই অ্যাডভাইজিং এইচএসবিসি ব্যাংকের কাজ হলো ওই এক্সপোর্টারকে, তাকে নোটিফিকেশন করা যে তোমার নামে একটা বাংলাদেশ থেকে এলসি আসছে। এখন এক্সপোর্টার এই ব্যাংকে এসে যোগাযোগ করে এলসিটা এসে রিসিভ করে নিয়ে যাবে, নর্মালি যেটা হয়। আর যদি এই অ্যাডভাইজিং ব্যাংকটাই ওই এক্সপোর্টারের ব্যাংক হয়ে থাকে, তাহলে একই সাথে অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক একই ব্যাংক হয়ে যাবে। আমি ক্লিয়ার? আমি আবার বলছি বোঝার জন্য, যদি এই অ্যাডভাইজিং ব্যাংকে এক্সপোর্টার আসার পর এই ব্যাংকের মাধ্যমেই তার এই এলসি সংক্রান্ত যাবতীয় কাজগুলো সম্পাদন করে, তাহলে একই সাথে অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক সেম ব্যাংক হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক একই হয়ে যাবে। যদি এই অ্যাডভাইজিং ব্যাংক থেকে এক্সপোর্টার এলসিটাকে নিয়ে অন্য কোনো ব্যাংকের মাধ্যমে তার এই ফরেন ট্রেডটা সম্পন্ন করে, তাহলে সেটা হয়ে যাবে নেগোশিয়েটিং ব্যাংক। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে অ্যাডভাইজিং ব্যাংকটাই যদি এক্সপোর্টারের কাজ করে দেয়, সেটা একই সাথে অ্যাডভাইজিং ব্যাংক নেগোশিয়েটিং হয়ে যাবে। আর যদি এইচএসবিসি ব্যাংক থেকে এলসিটাকে সে পিক আপ করে নিয়ে আরেক ব্যাংকের মাধ্যমে করে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি, নেগোশিয়েটিং। ধরে নিলাম নেগোশিয়েটিং ব্যাংক এখানে
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে নেগোশিয়েটিং ব্যাংক হয়ে গেল এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর যদি এই ব্যাংকে কাজ করতে হলে এইটা একই সাথে কি হতো, অ্যাডভাইজিং ব্যাংকও হতো, নেগোশিয়েটিং ব্যাংকও হতো। আশা করছি তাহলে অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক কি এবং কখন দুটা ব্যাংক এক হয়ে যায় তোমরা বুঝতে পেরেছো। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কি হয়, অ্যাডভাইজিং ব্যাংকটাই নেগোশিয়েটিং ব্যাংক হিসেবে কাজ করে। তাহলে অ্যাডভাইজিং ব্যাংকের রেসপন্সিবিলিটি কি? অ্যাডভাইজিং ব্যাংকের রেসপন্সিবিলিটি হলো জাস্ট কি, notification to the exporter and authentication of the LC, যে এটা কি বলবো এটাকে, বৈধ না অবৈধ, লিগ্যাল অর ইলিগ্যাল, অথবা কোনো ফ্রড আছে কিনা সেইটা এটা করা, জাস্ট ডকুমেন্ট উপস্থাপন করা হলো অ্যাডভাইজিং ব্যাংকের কাজ। তো ধরে নিলাম আমরা এখানে অ্যাডভাইজিং ব্যাংক হলো এইচএসবিসি, আর এই মিস্টার এক্সপ্রেস মানে মিস্টার ওয়াই এক্সপোর্টার তার ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাহলে এখন কিন্তু যে কাজটা হবে, এখন তার কাজ হবে কিন্তু, তাহলে এই ব্যাংকের তার কি হবে, ডিলিংস হবে। এখন অ্যাডভাইজিং ব্যাংকের সাথে কিন্তু কোনো কাজ আর এখন হবে না। তাহলে এক্সপোর্টারের ব্যাংক হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংক আর ইস্যুইং ব্যাংক এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এখন তাদের সমস্ত কি যোগাযোগ এবং সমস্ত ডিলিংস গুলো এই দুই ব্যাংকের মধ্যে হবে। এখন আর অ্যাডভাইজিং ব্যাংকের কোনো কাজ নেই। তাহলে আমরা ইস্যুইং ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? এখন যেটা হলো যে এই ব্যাংক, ইস্যুইং ব্যাংক যখন এলসি ওপেন করে তার যে সমস্ত প্রোডাক্টগুলো আনবে, এগুলো কিন্তু অবশ্যই সেন্ট্রাল ব্যাংক মানে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পণ্য কিন্তু হতে হবে। সেই পণ্য ছাড়া কিন্তু সে আনতে পারবে না। এবং এই পণ্য আমদানি করতে যে এখন বলেছিলাম কি $1,00,000 কি সে পণ্য আমদানি করবে। এখন এই $1,00,000 কিন্তু ওই ইম্পোর্টারের পক্ষে এই মুহূর্তে বহন করা সম্ভব নয়। তাহলে ব্যাংক এবং ক্লায়েন্টের যে আর্থিক সম্পর্ক এবং তাদের যে ডিলিংস, সেই ডিলিংসের উপর ভিত্তি করে ব্যাংকার এবং তোমার যে আমানতকারী ইম্পোর্টার তার সাথে কিন্তু একটা কি হয়, সমঝোতা হয়। এবং সমঝোতা হিসেবে অ্যাজ পার সেন্ট্রাল ব্যাংক রুলস রেগুলেশন বলে দিল যে এই কম্পিটিশন যদি নিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যাংকের, আমি কিন্তু সে বললাম যেটা অনুমান করে বললাম যে 40% টাকা দিবে ইম্পোর্টার আর 60% টাকা দিবে ব্যাংক। অর্থাৎ এই যে 40% টাকা কাস্টমার দিল, এটাকে বলা হয় মার্জিন। অর্থাৎ 40% মার্জিন দিয়ে ওই ইম্পোর্টার $1,00,000 মাল নিয়ে আসতে পারবে। তাহলে বাকি যে 60% টাকা থাকে, তাহলে কত হলো, 40,000, আর বাকি থাকে কত, $60,000। তাহলে এই $40,000 টাকা ওই মিস্টার এক্স ইস্যুইং ব্যাংকে কি করবে, জমা দিবে। জমা দেওয়ার পর আর যা যা আনুষ্ঠানিকতা আছে এবং যে সমস্ত কাগজগুলো আগে বললাম, একটা বলে কি বলবো এটাকে, এটা হলো ট্রেড লাইসেন্স এবং ওই এক্সপোর্টার দেশের ইনডেন্ট বা প্রফর্ম ভয়েস এর মাধ্যমেই, এবং $40,000 জমা দিবে। পাশাপাশি ব্যাংকের যে সমস্ত সার্ভিস চার্জগুলো আছে সেগুলো জমা দিবে, যেগুলো ব্যাংকের সার্ভিস চার্জ, কমিশন বা যা যা আছে সেগুলো জমা দিয়ে সে ব্যাংকে সেই এলসি ওপেন করবে। এবং ওই এলসিটা চলে যাবে কোথায়, অ্যাডভাইজিং ব্যাংকে। অ্যাডভাইজিং ব্যাংক থেকে এলসিটা আবার থ্রু হয়ে যাবে কোথায়, নেগোশিয়েটিং ব্যাংক, যেটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মিস্টার ওয়াই। এটা হলো মিস্টার ওয়াইয়ের ব্যাংক, মিস্টার ওয়াইয়ের ব্যাংক। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে $60,000 এখন কি করলো, এই ইস্যুইং ব্যাংক দায়িত্ব নিল যে ইম্পোর্টার যদি পে নাও করে, আমি ইস্যুইং ব্যাংক এবি ব্যাংক তোমার টাকা যথাসময়ে পরিশোধ করে দেব। তাহলে এই যে নিশ্চয়তা বা গ্যারান্টি, দিস ইজ লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়ন পত্র। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা চলে আসি বাকি কাজটা কি। এখন মিস্টার ওয়াই এক্সপোর্টার, তার কাজ হলো এস পার প্রোফার্মা ইনভয়েস অনুযায়ী যে যে ম্যাটেরিয়ালস গুলো ইম্পোর্টার এলসিতে উল্লেখ করেছে,
সেই বর্ণনা অনুযায়ী কি করে মালগুলোকে কালেকশন করবে, মালগুলোকে একসাথে করবে, করে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ মিস্টার এক্স অফ এবি ব্যাংক মালগুলো সে শিপে পাঠাতে পারে, সরি আবার এয়ারও পাঠাতে পারে। সেটা কিন্তু এলসির ক্লজের মধ্যে বলা থাকবে, অর্থাৎ টার্মস এন্ড কন্ডিশন বলা থাকবে যে আমার মাল কিভাবে আসবে, কত দিনের মধ্যে আসবে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ওই টার্মস এন্ড কন্ডিশন বলা থাকে, যে প্রোডাক্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি, ডেসক্রিপশন এন্ড আদার্স সমস্ত কিছু কিন্তু অ্যাজ পার ওই ইন্ডেন্ট অনুযায়ী বলা থাকবে এলসির মধ্যে। সেই অনুযায়ী এক্সপোর্টের কাজ হলো পণ্যগুলো একত্র করে ডকুমেন্টস তৈরি করা। ডকুমেন্টস গুলো এখন কি করবে, উইথ বিল অফ এক্সচেঞ্জ, উইথ কি বিল অফ এক্সচেঞ্জ, বিনিময়, যেটার উপর ভিত্তি করে আমাদের কি হবে, টাকাগুলো পরিশোধ হবে। এখন সেই নেগোশিয়েটিং ব্যাংকে কি করবে, জমা দেবে। তাহলে মিস্টার ওয়ার কাজ হলো মালগুলো প্রিপেয়ার করে জাহাজে দেখ অথবা তোমার বিমানে দেখ দিয়ে সে কি করবে, তার এই ডকুমেন্টস গুলোকে নিয়ে তার কি করবে, তার নেগোশিয়েটিং ব্যাংকে জমা দেবে। এখন নেগোশিয়েটিং ব্যাংকের কাজ হলো এই সমস্ত ডকুমেন্টগুলো চেক করে অ্যাজ পার ইন্ডেন্ট বা অ্যাজ পার এলসি চেক করে এই ডকুমেন্টস গুলোকে সে এন্ডোর্স করে ইস্যুইং ব্যাংকে আবার থ্রু করবে, পাঠিয়ে দিবে। ইস্যুইং ব্যাংকে কি করবে, পাঠিয়ে দেবে। ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দেওয়ার পর ইস্যুইং ব্যাংক আবার কি করবে, তার কাগজগুলো, ডকুমেন্টস গুলো সমস্ত দেখবে যে আমি যত ডলারের এলসি আমি ওপেন করেছি সেই পরিমাণ ডলারের পণ্য আসলো কিনা, বা কোন পণ্য তোমার, কারণ এখানে কিন্তু আর মালামাল চেকিং করার কোনো সুযোগ নাই, সবকিছু তোমার কি অ্যাজ পার ডকুমেন্ট বেসিস, ডকুমেন্টের ভিত্তি করে কিন্তু সমস্ত কি হবে, দুজনের মধ্যে সেটেলমেন্ট হবে। তাহলে সেইভাবে ইস্যুইং ব্যাংক এখন কাজ করবে, এক্সপোর্টারের ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যে ডকুমেন্টস পাঠিয়েছে সেই ইস্যুইং ব্যাংকের কাজ হলো এখন ওই ডকুমেন্টস গুলো আবার যাচাই বাছাই করে যদি দেখে ঠিক আছে, তখন ইস্যুইং ব্যাংক ওই ইম্পোর্টার মিস্টার এক্স কে আবার খবর দিবে যে তোমার ডকুমেন্ট চলে আসছে, তুমি এখন ডকুমেন্টস নিয়ে যাও এবং তোমার মাল খালাস করে নিয়ে আসো। তাহলে ইস্যুইং ব্যাংক যখন এবি ব্যাংক মিস্টার এক্স কে খবর নোটিফিকেশন করলো যে তোমার ডকুমেন্ট চলে আসছে, তুমি চলে আসো, তাহলে এই মিস্টার এক্স তখন ইস্যুইং ব্যাংকে আসবে, এসে বললো আমার ডকুমেন্টস দেন। কিন্তু ব্যাংক কি চাইলে ডকুমেন্টস দিয়ে দিবে? কখনোই দিবে না। কেন দিবে না? কারণ হলো সে মাত্র $40,000 দিয়ে এলসি ওপেন করছিল, আর বাকি $60,000 কিন্তু এখনো দেয়নি। ওই $60,000 কিন্তু ইস্যুইং ব্যাংক পরিশোধ করে দিচ্ছে বা পরিশোধ দিবে। তাহলে এখন এই ডকুমেন্টস গুলোকে যদি সে রিলিজ করে নিতে চায় ইস্যুইং ব্যাংক থেকে, তাহলে তার কাজ হলো, এক্স ইম্পোর্টারের কাজ হলো বাকি $60,000 ইস্যুইং ব্যাংকে জমা দিতে হবে, ইস্যুইং ব্যাংকে জমা দিতে হবে। তাহলে ইস্যুইং ব্যাংকে যদি সেই $60,000 জমা দেয়, তখন ব্যাংক কি করবে, ওই তার ডকুমেন্টস গুলোকে এন্ডোর্স করে দিবে। কিসের জন্য এন্ডোর্স করে দিবে? তার মালগুলোকে রিলিজ করার জন্য পোর্ট থেকে, হয় শিপ কি বলবো এটাকে, সি পোর্ট থেকে অথবা এয়ারপোর্ট থেকে। আর ওই যে বিল অফ এক্সচেঞ্জ যেটা ছিল, ওই বিল অফ এক্সচেঞ্জটা কি করবে, ইম্পোর্টার স্বীকৃতি দিবে, এন্ডোর্স করবে, স্বীকৃতি সেটা ব্যাংকের কাছে থাকবে। তাহলে ওই ডকুমেন্টস গুলো নিয়ে এখন ইম্পোর্টার কাজ হলো সে পোর্টে গিয়ে মালপত্র অ্যাজ ইট ইজ পোর্টের যে নিয়ম করা সেগুলো সে কি করবে, ছাড়িয়ে নিয়ে আসবে। তাহলে এই পর্যন্ত আমরা যে দেখলাম যে একটা এলসি ওপেন থেকে নেগোশিয়েটিং ব্যাংক বা অ্যাডভাইজারি ব্যাংকে যাওয়ার পরে কি প্রক্রিয়ায় তোমার এলসির কাজগুলো এখানে সম্পূর্ণ হচ্ছে। আমি আগেও বলেছিলাম যে সমস্ত কিন্তু কি ডকুমেন্ট বেসিস, অর্থাৎ ডকুমেন্টস কথা বলবে, এখানে কিন্তু ওই সরেজমিনে গিয়ে কিন্তু মালপত্র যাচাই বাছাই হবে না। এবং ব্যবসাটা কিন্তু পুরোটাই কিন্তু ট্রাস্ট, এবং ট্রাস্টের উপরেই কিন্তু সমস্ত কিছু চলছে। সুতরাং এখানে যদি কোনো ট্রাস্ট লেস কোনো কাজ হয়ে থাকে তাহলে ব্যবসা তো টিকবে না, দুজনেরই ক্ষতি হয়ে যাবে। এখন হলো মূল যে কাজটা, সেটা হলো রিইম্বার্সিং ব্যাংক পেমেন্টটা কিভাবে নেবে, অর্থাৎ এই $1,00,000 তো পেমেন্ট নিতে হবে, কার নিতে হবে, এই এক্সপোর্টারের। তাহলে এলসি ইস্যুইং ব্যাংক কিন্তু এই নেগোশিয়েটিং ব্যাংকে বলে দিছে, বা তোমার অ্যাডভাইজিং ব্যাংকে যখন আসে তখন কিন্তু এলসি ক্লজে বলা ছিল যে পেমেন্ট মোডটা কিভাবে হবে, অর্থাৎ কোন ব্যাংকের মাধ্যমে এবং কোন কারেন্সিতে পেমেন্ট হবে।
তাহলে রিইম্বার্সিং ব্যাংকটা হলো আমরা আরেকটা ব্যাংক বলে সেটেলমেন্ট ব্যাংক, অর্থাৎ দুই পার্টির মধ্যে কি করে লেনদেনকে নিষ্পত্তি করে। অর্থাৎ এই পেমেন্টটা এখন কোথা থেকে নেবে, তাহলে এই ইস্যুইং ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক, তাহলে তার ব্যাংক রিইম্বার্সিং ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ এর সাথে কিন্তু নাও হতে পারে, আবার দুইজনের ডিমান্ড মতো হতে পারে। এটা তাদের দুইজনের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে রিইম্বার্সিং ব্যাংকটা হবে। তো নরমালি ইস্যুইং ব্যাংকই তার রিইম্বার্সিং ব্যাংকে বলে, কারণ এই টাকাটা পরিশোধ করবে কে, রিইম্বার্সিং ব্যাংক করবে, অর্থাৎ রিইম্বার্সমেন্ট টাকা পরিশোধ হবে। তাহলে রিইম্বার্সিং ব্যাংক ইস্যুইং ব্যাংক বলে দিছে যে সবকিছু ঠিক থাকে, তাহলে our account will be debited by US dollar 1 lakh from our Bank of California USA, অথবা অন্য কোনো ব্যাংক হতে পারে। তাহলে ইস্যুইং ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে ডকুমেন্টস পাওয়ার পর যদি সব এজ ইট ইজ ঠিক আছে, তখন সে একটা কি পাঠায়, একটা নোটিশ দেয় বা তাকে বলে যে our account will be debited for US dollar 1 lakh from our reimbursing bank, Bank of California USA, Bank of California ব্যাংক অফ ক্যালিফোর্নিয়া ইউএসএ। তাহলে এই যে ব্যাংক অফ ক্যালিফোর্নিয়া ইউএসএ, এটা হলো রিইম্বার্সমেন্ট। এই ব্যাংকের মাধ্যমে কি হচ্ছে, দুই পক্ষের যে $1 লক্ষ যে ডিলিংস, সেটা কিন্তু কি হবে, সেটেলমেন্ট হবে। সেই জন্য রিইম্বার্সিং ব্যাংকটা অনেক সময় কি বলা হয়, সেটেলমেন্ট ব্যাংকও বলা হয়ে থাকে। তাহলে এখন এই নেগোশিয়েটিং ব্যাংক, এই ব্যাংক অফ ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে অ্যাজ পার ইনস্ট্রাকশন বাই ইস্যুইং ব্যাংক $1 লক্ষ দিয়ে ডেবিট করে টাকাটাকে নিয়ে যাবে ব্যাংকে। নিয়ে যাওয়ার পর সে তার নেগোশিয়েটিং ব্যাংকের ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার এক্সপোর্টার অ্যাকাউন্টে জমা করবে। তাহলে এইভাবে কিন্তু কি হচ্ছে, ওই $1 লক্ষ নিষ্পত্তিটা হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে ইস্যুইং ব্যাংক কি, অ্যাডভাইজিং ব্যাংক বলতে আমরা কি বুঝি, নেগোশিয়েটিং ব্যাংক কি বলতে কি বুঝি, এবং রিইম্বার্সিং ব্যাংক বলতে কি বুঝি। আশা করি এইটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। এবং মোটামুটি ব্যাংকের যে ডিলিংসটা বা ব্যাংকের যে অ্যাক্টিভিটিসটা, সেটা কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এখন বাকি যে কথাগুলো টুকটাক আমি বলবো, সেটা হলো আমাদের আরো বোঝার জন্য যে কি কি করার সুযোগ এখানে আছে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটাকে মুছে দিচ্ছি, বাকি একটু আলোচনা করব এই বিষয়ে। আসলে একটা ক্লাসের মাধ্যমে আমাদের এই এলসি সংক্রান্ত ক্লাস শেষ করা ভেরি ডিফিকাল্ট, কারণ এটা অত্যন্ত কি বলবো, অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে সব কথা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে সম্পন্ন করা কোনো মতেই সম্ভব নয়। তাহলে আমরা এতক্ষণ এলসি নিয়ে কথাবার্তা বললাম, তাহলে এলসির এত গুরুত্ব কেন বা এলসির প্রয়োজনীয়তা কেন, আমি একটু আলোচনা করে নিই। সেটা এক নাম্বার হলো, আগে বলেছি যে বৈদেশিক ডিলিংস করতে হলে বা ব্যবসা করতে হলে অবশ্যই তোমাকে এলসির মাধ্যমে কি করতে হবে, এই প্রোডাক্টগুলোকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তো সুতরাং এই বৈদেশিক বাণিজ্য বা করার জন্য তোমাকে এলসি অবশ্যই ওপেন করতে হবে। তাহলে এক নম্বর করতে আমরা দেখি ফরেন ট্রেড, ডেভেলপমেন্ট অফ ফরেন ট্রেড। Development of foreign trade. 2 number, expansion of home trade. Expansion of home trade. তার নাম হলো আমাদের কনফার্মেশন অফ মানি। মানি কালেকশন, কনফার্মেশন অফ মানি কালেকশন। তারপর হলো 4 নম্বর, রিডাকশন অফ রিস্ক। রিডাকশন অফ রিস্ক। 5 নম্বর হলো রিসিপ্ট
of advance payment. Receipt of advance payment. Development of relationship. ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ। তাহলে এই যে মোটামুটি এই পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো হলো একটা বা এলসি বা প্রত্যয়নপত্র খোলার গুরুত্ব, ডেভেলপমেন্ট অফ ফরেন ট্রেড। অর্থাৎ আমি আগে বলেছিলাম যে বৈদেশিক বাণিজ্যের যে ইম্পোর্টার এক্সপোর্টারের মধ্যে একটা সম্পর্ক এবং এদের যে বৈদেশিক বাণিজ্য যে তোমার করার ক্ষেত্রে এলসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। এবং এই এলসির মাধ্যমেই বিভিন্ন দেশের সাথে আমাদের ফরেন ট্রেড কি হচ্ছে, অনেক সমৃদ্ধ হচ্ছে এবং সেখান থেকে আমরা অনেক বেনিফিট নিতে পারছি। এক্সপানশন অফ হোম ট্রেড, আমাদের কিছু কিছু দেশীয় আমাদের এলসি ওপেন করতে হয়, হোম কি বলো লেটার অফ ক্রেডিট, সেটাও কিন্তু আমাদের এলসির মাধ্যমে ওপেন করে, কারণ অনেক বড় বড় অ্যামাউন্টের এলসি ওপেন করতে হয়, যেগুলো মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ যে বাণিজ্য সেটা কিন্তু এক্সপানশন হচ্ছে বা বড় হচ্ছে। কনফার্মেশন অফ মানি কালেকশন, তাহলে যেহেতু এটা একটা বাকি প্রত্যয়নপত্র, তো সেই ক্ষেত্রে টাকা পাওয়ার অর্থাৎ এক্সপোর্টার কান্ট্রির টাকা পাওয়ার মধ্যে কোনো অনিশ্চয়তা থাকে না, এবং এটার উপর ভিত্তি করেই একজন এক্সপোর্টার খুব সহজেই তার লক্ষ লক্ষ ডলারের পণ্যগুলো কিন্তু কি করছে, পাঠিয়ে দিচ্ছে। রিডাকশন অফ রিস্ক, ঝুঁকি কমে যাচ্ছে, কোনো ঝুঁকি নেই, কারণ ব্যাংক উইল পে, যে কোনো ধরনের অ্যামাউন্ট ব্যাংক ইজ বাউন্ড টু পে, সুতরাং রিস্ক কমে যাচ্ছে। রিসিপ্ট অফ অ্যাডভান্স পেমেন্ট, মানে হলো যে এলসি যখন ওপেন হয়ে যায়, এটা কিন্তু ওই ব্যাংক আরেক ব্যাংকের কাছে রেখে বা তোমার বিল অফ এক্সচেঞ্জ যেটা তৈরি হবে, সেটা তোমার কি নেবে, তোমার ডিসকাউন্ট করে টাকা নিয়ে যেতে পারে, আগে টাকা নিয়ে যেতে পারে, সুতরাং টাকাটা অগ্রিম পাওয়ার একটা সুযোগ সেখানে থাকে। ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ, তাহলে এই প্রক্রিয়ায় যখন ইম্পোর্টার এক্সপোর্টার এবং এখানে কিন্তু আরো বিভিন্ন পক্ষ জড়িত থাকে, এই সমস্ত পক্ষের মধ্যে একটা কানেক্টিভিটি কিন্তু কি হয়, এনরিচ হয়। তো সেই ক্ষেত্রে রিলেশনশিপ ডেভেলপমেন্ট হয় এবং দুই দেশের মধ্যে রিলেশনশিপ ডেভেলপমেন্ট, যেটা বলছিলাম যে এই ডেভেলপমেন্টের রিলেশনশিপ, সেটাই যে এই প্রক্রিয়ার মাধ্যমে ইম্পোর্টার এক্সপোর্টারের সাথে পাশাপাশি আরো যে পক্ষগুলি জড়িত তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। তো এটা হলো আমাদের এলসি বা প্রত্যয়নপত্রের একটা বিশেষ গুরুত্ব, যার মধ্য দিয়ে আমাদের বৈদেশিক বাণিজ্য কি হচ্ছে, অত্যন্ত সুন্দরভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পাদন করতে পারছে। এলসি বিভিন্ন ধরনের এলসি হতে পারে, সেটা আমি আজকে আলোচনা যাব না, আমি শুধু জাস্ট আমি যেটা আলোচনা করি তার পরিপ্রেক্ষিতে আমরা বলি যে এলসি পেমেন্টের দিক থেকে কিন্তু আমরা দুইটা ধরনের এলসি আমরা দেখতে পারি। একটা হলো সাইড এলসি, আর হলো ডেফার্ড এলসি। অর্থাৎ সাইড এলসি মানে দেখা মাত্রই পরিশোধ হবে, আর ডেফার্ড হলো বিলম্বিত পরিশোধ হবে পেমেন্টের দিক থেকে। তাহলে আমি প্রারম্ভিক যে কথাটা বলেছিলাম বা যে পেমেন্টের কথা বলেছিলাম সেটা হলো সাইড এলসি, অর্থাৎ ডকুমেন্টস প্রস্তুত হয়ে যাওয়ার পরেই, অর্থাৎ ব্যাংকের নেগোশিয়েটিং ব্যাংক উপস্থাপন করার পরেই ওই নেগোশিয়েটিং ব্যাংক as per instruction by the issuing bank, রিইম্বার্সমেন্ট ব্যাংক থেকে তার পেমেন্টটা সে কি করবে, কালেকশন করে নিয়ে নেবে। এখানে দেরি করার কোনো সুযোগ নেই, as per কি বলবো ডকুমেন্টস বেসিসের ভিত্তি করে, এবং ইনস্ট্রাকশন সেভাবে বলা থাকে। অর্থাৎ ডকুমেন্টস প্রদর্শন করা মাত্রই কি হবে, পেমেন্টটা হয়ে যাবে, সেটা হলো সাইড এলসি। এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, কাগজে বলে কথাবার্তা, কিন্তু বাস্তবিক অর্থে যেটা হয় যে ওই নেগোশিয়েটিং ব্যাংক ইস্যুইং ব্যাংকে ইনফর্ম করে যে আমি তোমার ডলার, আমি আমার পেমেন্টটাকে কালেকশন করে নিয়ে যাচ্ছি, এবং ইস্যুইং ব্যাংকও কিন্তু কি করে তাকে সাথে সাথে যদি কোনো ধরনের ডিসক্রিপেন্সি না থাকে ডকুমেন্টসের ভিতরে, তাহলে তাকে কি হয়ে দেয়, ওকে সিগন্যাল দিয়ে দেয়, এবং ওই নেগোশিয়েটিং ব্যাংক রিইম্বার্সিং ব্যাংক থেকে পেমেন্টটা নিয়ে নেয়, সাথে সাথে পেমেন্ট নিয়ে নেয়, কোনো সময়কাল এখানে থাকে না। অর্থাৎ ডকুমেন্ট সাবমিট হওয়ার পর থেকে কি করতে পারবে, তার পেমেন্টটা এসে কালেকশন করতে পারবে। আর ডেফার্ড এলসি হলো বিলম্বিত পরিশোধ, অর্থাৎ এই এলসিটার সময়কাল থাকে সাধারণত কি থাকে 30 দিন, 60 দিন, 90 দিন এবং সর্বোচ্চ 180 দিন। তাহলে এই
ভিত্তিতেই আমাদের কি হবে ডেফার্ড এলসি পেমেন্টগুলো হবে, এবং এলসি ক্লজে তখন কিন্তু তো কি থাকে, সেটা মোড অফ পেমেন্ট বলে সময়কাল বলে দেওয়া থাকে, যেটাকে ডেফার্ড এলসি, এবং কত দিনের মধ্যে কি হবে এই টাকাটা পরিশোধ হবে। তাহলে এই সাইড এলসি হলো যেটা আমরা নগদ এলসি বলি, ক্যাশ এলসি বলি, আর ডেফার্ড এলসি হলো আমরা এলসি যেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এটুকু আমি রেখে দিলাম তোমাদের কৌতূহলের জন্য, এবং আগামী ক্লাসে আমি যে কথাটা বলবো অত্যন্ত আরো ইন্টারেস্টিং, এবং এলসির যে বিভিন্ন টাইপস যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো আশা করছি আজকে যেটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। কারণ বুঝতে না পারলে আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবে, আমি তোমাদের চেষ্টা করবো। আমি আগে বলেছিলাম যে এটা ডিটেলস বলার উদ্দেশ্য হলো যেহেতু এটা আমাদের খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার যে এলসি, এবং তোমাদের লেখাপড়ার পাশে তোমরা যদি কিছু এখানে সময় দিতে চাও বা এখানে কিছু ইনভেস্ট করতে চাও বা কাজ করার সুযোগ আছে তোমার বাবার সাথে বা ভাইয়ের সাথে, যে কোনোভাবে হোক, সেখানে তোমার এই জ্ঞানটা সেখানে কি করতে পারবে, কাজে লাগাতে পারবে। আশা করি তোমরা সেখানে উপকৃত হবে এবং তোমরা আরো পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তাহলে আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আশা করছি তোমরা সারাক্ষণই আমার সাথে ছিলে এবং ক্লাসটাকে এনজয় করেছো। তোমাদেরকে আবারও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।